صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সকল প্রশংসা কৃতজ্ঞতা আনুগত্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে 15 আগস্ট 2025 খ্রিস্টাব্দ 31 শ্রাবণ 1432 বঙ্গাব্দ 20 সফর 1447 হিজরির জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায় মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই সব, আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে ব্যক্তি ও পরিবার গঠনে ইসলামের দিশা। ব্যক্তি ও পরিবার গঠনে ইসলামের দিশা। তার আগে আমরা দেশীয় এবং বৈশ্বিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার ভিতরে উল্লেখযোগ্য দুইটি বিষয়, বৈশ্বিক বিষয়, উল্লেখযোগ্য দুইটি বিষয়। একটি হচ্ছে মুসলমানদের তীর্থভূমি, প্রথম কিবলা মসজিদুল আকসার পুণ্যময় ভূমি ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের একটি ভূখণ্ড গাজা, যেখানে প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে মুসলমানদের মৃত্যুর সাক্ষাৎ, রক্তাক্ত জীবন, হুমকিময় জীবন, অনিশ্চিত জীবনের মোকাবেলা করতে হয়। সেখানে জায়নবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, সন্ত্রাস গোষ্ঠী, অভিশপ্ত জাতি, ইহুদি জাতি, তাদের পরিকল্পনা ছিল তারা গাজাকে জমিনের সাথে মিশিয়ে দিয়ে, সমান করে দিয়ে, গাজার যারা বাসিন্দা আছে তাদেরকে গাজা থেকে নিগৃহীত করে, ভূমিহীন করে, শরণার্থী বানিয়ে দিয়ে
গাজাকে সম্পূর্ণরূপে ইহুদি ইসরায়েল রাষ্ট্রের একটা অংশ হিসাবে ঘোষণা করতে চায় এবং সেটা নিয়ে তারা ঘোষণাও দিয়েছে। শুধু গাজা নয়, মিশরের এক অংশ, সিরিয়ার এক অংশ এবং পশ্চিমা মিত্র জর্ডান, মুসলিম রাষ্ট্র কিন্তু পশ্চিমা মিত্র, আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু। মিশর, সেও আমেরিকার বন্ধু। সিরিয়া, সেও আমেরিকার বন্ধু। এই সিরিয়ার একটা অংশ, মিশরের একটা অংশ এবং জর্ডানের একটা অংশ, এটা নিয়ে ইহুদিদের যে একটা চক্রান্ত ছিল যে আমরা আমাদের এই আধিপত্য বিস্তার শুধুমাত্র ফিলিস্তিনের ভিতরে সীমাবদ্ধ রাখবো না, আমরা আস্তে আস্তে জর্ডান, সিরিয়া এবং মিশর নিয়ে আমাদের এই আধিপত্য বাস্তবায়িত করব। এই ঘোষণা দেওয়ার পরে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠেছে জর্ডানের রাষ্ট্রপতি, মিশরের প্রধানমন্ত্রী এবং সিরিয়ার প্রধানমন্ত্রী। হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠেছে। এতদিন তাদের কানের ভিতরে ওই যে আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার মাঝখানে একটা গন্ডারের সাথে সাক্ষাৎ। তো গন্ডারে কাতুকুতু দেয়, কিন্তু গন্ডার কোনো নড়াচড়া করে না, তার কোনো প্রতিক্রিয়া হয় না, হাসেও না। বিরক্ত হয়ে পথিক চলে গেছে। চলে যাওয়ার পরে সে যেখানে গিয়েছিল সেখান থেকে ফিরতে ফিরতে 3 দিন পরে ওই রাস্তা দিয়ে আবার ব্যাক করছে। ওই রাস্তা দিয়ে ব্যাক করতে গিয়ে দেখে যে 3 দিন পরে গন্ডারটা হাসছে। তখন গন্ডারকে প্রশ্ন করেছে যে তোমাকে আমি 3 দিন আগে যাওয়ার পথে একটু কাতুকুতু দিয়ে গেলাম হাসানোর জন্য, তুমি তখন হাসলা না, এখন হাসছো কেন? বলছি তোমার ওই কাতুকুতুটা আমার অনুভূতি শক্তিতে পৌঁছাতে, আমার চামড়া ভেদ করে আমার অনুভূতি শক্তিতে পৌঁছাতে 3 দিন সময় লেগেছে। কয়দিন? 3 দিন সময় লেগেছে। এতদিন তাদের হুঁশ ফেরে নাই। এখন যেই নিজেদের মানে আঙিনাগুলো দখল করার ধান্দা, নিজের বুদ্ধি হারানোর ভয়, তখন হঠাৎ করে জেগে উঠে দেখে যে না, এখন আর চুপ থাকার কোনো সুযোগ নাই। এই কথাটাই বলেছে। আজকে ফিলিস্তিন ধরেছে, মনে করেছে যে সিরিয়া তুমি নিরাপদ না, তারপরে জর্ডান নিরাপদ না, কেউ নিরাপদ না, একটা মুসলিম রাষ্ট্র নিরাপদ না। নিরাপদ ওই সময় হবে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যত মুসলিম রাষ্ট্র আছে সবাইকে এক ঐক্যবদ্ধ পতাকার নিচে আসতে হবে। আরেকটা বিষয়, আরেক ইসরায়েল তো আমাদের রাষ্ট্রের পাশেই আছে, আছে না? আরেক ইসরায়েল আছে না? আছে তো, ইসরায়েল আছে আরেকটা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এশিয়ার ভিতরে এখন পর্যন্ত কোনো যুদ্ধের দামাওয়া বাঁধে নাই, বাজেও নেই। তবে সাম্প্রতিক সময়ে যা বোঝা যাচ্ছে যে আমাদের এই ক্যান্সার ইসরায়েল নামক, ইন্ডিয়া নামক রাষ্ট্র থেকেই এশিয়ার শান্তি হারাম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তার প্রমাণ হচ্ছে পাকিস্তানের সাথে অলরেডি বেঁধে গেছে, বাজে নাই? বাচ্চা। এখন পাকিস্তানের সাথে যদি বাঁধে তাহলে কি আমরা কি নিরাপদ? জোরে বলেন, আমরা নিরাপদ নয়। সুতরাং সকল মুসলমানকে সতর্ক থাকতে হবে। আজকে বিশ্বের, আমি এর আগেও বলেছি, দেখেন এখন আর তরবারি ঢাল নিয়ে যুদ্ধ করার সময় না, এখন যুদ্ধ হচ্ছে প্রযুক্তির যুদ্ধ। কিসের যুদ্ধ? প্রযুক্তির যুদ্ধ। আরেকটা যুদ্ধ হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ। অর্থনৈতিক যুদ্ধ দিয়ে একটা রাষ্ট্রকে একেবারে ধ্বংস করে দেওয়া যায়। এর সবচেয়ে বড় বড় প্রমাণগুলো আমরা দেখেছি, তার ভিতরে একটা হচ্ছে ইউক্রেন। ইউক্রেন রাষ্ট্রটা ছিল উন্নত একটা রাষ্ট্র, কিন্তু আজকে তাদের দুর্ভিক্ষে সয়লাভ হয়ে গেছে শুধু যুদ্ধের কারণে।
একটা সময় ইরান ছিল অনেক শক্তিশালী, পাওয়ারফুল অর্থনৈতিক দিক থেকে, কিন্তু যখন ইরান পশ্চিমা রাষ্ট্রের কথা শুনে নেয় তখন ইরানের উপরে অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলা হয়েছে। আফগানিস্তানকে শোষণ করতে করতে একেবারে কানা থাল হাতে ধরিয়ে দিয়ে গেছিল, যাই নাই? এখন সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে প্রযুক্তির যুগ। আর এই প্রযুক্তির যুগে এখন পর্যন্ত আমরা সেই 1960 সালের যুদ্ধ বিমান নিয়ে গর্ববোধ করি, ঠিক না? তো আমি ইউনূস সরকারকে ধন্যবাদ দিব, শুধু আমি নয়, বাংলার প্রত্যেকটা জনগণকে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি সাম্প্রতিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন লালমনিরহাটে। কোথায়? লালমনিরহাটে। সেখানে উনি কারখানা স্থাপন করতেছেন। চীন পাকিস্তানের সহযোগিতায় সেখানে একটা বিশাল কর্মযজ্ঞ তৈরি করতেছেন। সেখানে আমাদের যুদ্ধ বিমান তৈরি হবে, নিজেরাই যুদ্ধ বিমান তৈরি করবে, সেখানে রাডার তৈরি করবে, উন্নত রাডার তৈরি করবে, সেখানে ড্রোন তৈরি করবে, উন্নত মানের ড্রোন তৈরি করবে। এটা আমাদের জন্য ভালো না মন্দ? বিগত 56 বছরে এই চিন্তা কেউ করেছে? যে এসেছে সেই নিজের আখের গুছিয়েছে, কিন্তু রাষ্ট্রের জনগণের জন্য, রাষ্ট্রের জন্য কেউ চিন্তা করেনি। ধন্যবাদ জানাই। এই লালমনিরহাটে এইখানে নৌঘাঁটি করার কারণে আমার পার্শ্ববর্তী বন্ধুদের ঘুম হারাম হয়ে গেছে। কারণ ওর পাশেই হলো চিকেন নেক। চিকেন নেক যেটা অর্থনৈতিক সমৃদ্ধির একটা বিশাল অঞ্চল, 7টা রাজ্য জুড়ে, ইন্ডিয়ার 7টা রাজ্য জুড়ে একটা স্থান এবং যোগাযোগ ব্যবস্থা আছে। চিকন মোরগের মতো, মোরগের গলার মতো। কার গলার মতো? এই জন্য বলা হয় চিকেন নেক, মোরগের গলার মতো। যদি ওই জায়গায় একটু এফোর ওপর হয় 19-20, তাহলে এই 7টা রাজ্য ইন্ডিয়া থেকে কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেঙে যাবে। তো এই জন্য দাদাদের ঘুম হারাম। এদিকে পাকিস্তান হুমকি দিয়েছে যে সিন্ধু নদীর উপরে, যখন পাকিস্তানের সাথে পারে নাই তখন ঘোষণা দিয়েছে যে সিন্ধু নদীর উপরে তারা বাঁধ নির্মাণ করবে। আর পাকিস্তানের সেনাপ্রধান যিনি আছে তিনি ঘোষণা দিয়েছে বাঁধ নির্মাণ করবি, 10টা মিসাইল মারবো। কয়টা মিসাইল? 10 মিসাইল মেরে বাঁধকে উড়িয়ে দেওয়া হবে। আর যদি এরপরেও পাকিস্তানের উপরে চোখ বড় করে কেউ তাকায়, পাকিস্তান একা ডুববে না, বিশ্বের অর্ধেক ডুবিয়ে নিয়ে তারপরে মরবে। ঘোষণা দেখছেন? ঘুম হারাম হয়ে গেছে না? এরকম সাহস নিয়ে, বুকে বল নিয়ে কথা বলার জায়গা তো একটাই, সেটা হচ্ছে তারা পারমাণবিক বোমার অধিকারী, ঠিক না? আজকে যদি আমরাও পারমাণবিক বোমার অধিকারী হতাম, আমাদের দেশে কি বিজ্ঞানীর অভাব নাকি? জয় বলেন। বিজ্ঞানীর অভাব নাই, কিন্তু বিজ্ঞানীর কি নাই? মূল্যায়ন নাই, গবেষণাগার নাই, চিন্তা করার, গবেষণা করার কোন জায়গা আমরা তৈরি করে দিতে পারি না। অন্যান্য রাষ্ট্রে বিজ্ঞানাগারের জন্য বিশাল বাজেট হয়, আর আমার দেশের বিজ্ঞানী যারা আছে তারা 2-3 মাসের বেতনের জন্য রাস্তায় আন্দোলন করে। এই কয়েকদিন আগে তাই হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আরেকটা দিক হচ্ছে অর্থনৈতিক ডামাডলের যুগ, যেটা আপনারা দেখছেন সাম্প্রতিক সময়ে। ট্রাম্প পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্রের উপরে অতিরিক্ত কর চাপাই দিচ্ছে না? বাংলাদেশের উপরে 50% কর আরোপ করেছে, শুল্ক আরোপ করেছে। আপনি যদি 100 টাকার মাল বিক্রি করেন, 50 টাকা কাকে দিতে হবে? ট্রাম্পকে দিতে হবে। এটা কেউ মানবে? ইন্ডিয়ার উপরে 50% কি করেছে? শুল্ক আরোপ করেছে, করে নাই? যখন ইন্ডিয়ার উপরে 50% শুল্ক আরোপ করেছে, এর কারণ হচ্ছে কি? রাশিয়া থেকে তেল কিনেছে। রাশিয়া থেকে তেল কেনার কারণে তেল তুই কিনলি কেন, এই কিনাটাই অন্যায় হয়েছে। তার মানে একচ্ছত্র, বিশ্বের একচ্ছত্র অর্থের আধিপত্য হচ্ছে ডলার, ঠিক কিনা? এই ডলার একটা কাগজ, IMF বলেন, বিশ্ব ব্যাংক বলেন, জাতিসংঘের অর্থনৈতিক ব্যাংক বলেন, যা কিছু বলেন না কেন, সব কিছু ডলার। যেখানে যাবেন সেখানেই ডলার। এত দায় পড়ে গেছে নাকি যে ডলার দিয়ে আমাকে চলতে হবে? তার মানে এই অর্থনৈতিক চক্রকে যদি ভেঙে দেওয়া যায়,
এই ডলারকে যদি, এই অর্থনৈতিক এই চক্রটাকে যদি একবার ভাঙা যায়, মাথা তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা ট্রাম্প কেন, কারোর বাবারও ক্ষমতা নাই। এটা এশিয়ার ভিতর বড় একটা গবেষণা চলছে। বিমস্টেক, কিছুদিন আগে বিমস্টেক একটা সম্মেলন হয়েছে, সেখানে যারা পরিকল্পনা করেছে যে এমন একটা মুদ্রা তারা চালু করতে চাচ্ছে, যেই মুদ্রাটা ডলারের বিপরীতে বিশ্বের ভিতরে একটা সমানভাবে আধিপত্য করবে। যদি তাই করে তাহলে আমেরিকার মোড়লগিরি শেষ, আমেরিকার মোড়লগিরি শেষ। এই জন্য প্রিয় ভাইরা আমার, দুইটা জিনিস খুব বিশ্বের ভিতরে পরিকল্পনা চলছে। একটা হচ্ছে অর্থনৈতিকভাবে কিভাবে একটা রাষ্ট্রকে ফৈন্যি করা যায়, আর দুই নাম্বার হচ্ছে প্রযুক্তির যুগ। এই যুগে প্রযুক্তি ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য বহির্বিশ্ব সহ আমাদের দেশ সহ যেখানে যে নৈরাজ্য অরাজকতা চলছে, বিশেষ করে বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন, শান্তি নাই। কোথায়ও শান্তি আছে? 15টা গার্মেন্টস কালকে বন্ধ করছে আন্দোলন করার কারণে। একটা গার্মেন্টস 2 মাস ধরে বেতন দেয় না। আরে বাবা, বেতন না দিলে ওরা চলবে কিভাবে? বেতন না দিলে ঘর ভাড়া, আপনি কি কোনো মালিক কি ঘর ভাড়া মাফ করছে? কোন দোকানদার বলছে যে ভাই আপনি বেতন পান নাই, ফিরি নিয়ে যান, সবজি টবজি টাকাই দেওয়া লাগবে না, এমন কেউ বলছে? খাইতে হবে না, বেতনও দেয় না। আবার 2 মাস ধরে নোটিশ টানাই দেয় যে আগামী 4 দিন বন্ধ থাকবে। হঠাৎ নোটিশ টানাই দিছে, বেতন দেওয়ার সময় হলেই তখন নোটিশ টানায়, দেখবেন বাকি সময় কাজ করায় না, যখন বেতন দেওয়ার সময় হয় তখন কি করে? নোটিশ টানায় দেয় যে আগামী 4 দিন আপনাদের ফ্যাক্টরি চলবে না বা স্থগিত থাকবে। এরপরে এদিকে মাস্কট বন্ধ হয়েছে না? এরপরে টিটিজেন বন্ধ হয়েছে, টিটেক্স, তারপরে আরেকটা কি আছে, সিলভার না কি ছিল একটা, হ্যাঁ সিলভার বন্ধ হয়েছে, নাসা বন্ধ হয়ে গেছে, এইভাবে ডিজাইন টেক বন্ধ হয়েছে। এইভাবে যদি একটার পর একটা বন্ধ হতে থাকে, বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে? এই জন্য আমাদের রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তিত্ব তারা দায়ী। সরকার যদি এদিকে নজর না দেয়, এদেশের অসংখ্য মানুষ বেকার হয়ে যাবে। তার বেকারের প্রমাণ হচ্ছে, এত অটোবাইক চালক কিন্তু ঢাকা শহরে ছিল না। রিক্সা চালক ছিল, পেটে তো ভাত দিতে হবে, লাস্টে